আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম একটা নতুন গাড়ি চালাচ্ছি এবং গাড়িটা বলতে গেলে একদম ব্র্যান্ড নিউ। মাত্র 100 মাইলস মনে হয়, বা 140 মাইলস এরকম মাইলস মনে হয় এর মধ্যে আছে। এবং এটা হচ্ছে জিপ ব্র্যান্ডের রুবিকান মডেলের গাড়ি। এই গাড়ি আমি আগে কখনো ড্রাইভ করিনি, এবং আমি অলওয়েজ রাস্তায় দেখতাম যে মানুষকে এই গাড়ি ড্রাইভ করতে, অফ রোডিংয়ের জন্য যাইতে, বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস ড্রাইভিংয়ের জন্য মানুষ এই গাড়ি অনেকেই ওন করে। ইটস রিয়েলি ইন্টারেস্টিং একটা ডিজাইন, খুবই ওল্ড ডিজাইন। অ্যারোডাইনামিক্যালি ডিজাইন ইজ নট পারফেক্ট, বাট ইট জাস্ট এটা হচ্ছে একটা ঐতিহ্য ধরে রাখতেছে। কারণ এই জিপের যারা আর কি ফ্যান, তারা আসলে এই ডিজাইনটা খুবই পছন্দ করে। দ্যাটস ওয়াই ইট স্টিল সেলস। এনিওয়ে, আমি খুবই এক্সাইটেড। গাড়িটা হচ্ছে হাইব্রিড। এই হচ্ছে গাড়ি। আমি এই গাড়িটার সম্পর্কে এত ডিটেলস জানি না, আমি জাস্ট রেন্ট করে আসছি এবং নিয়ে আসলাম আর কি। আমরা একটা ট্রিপে যাচ্ছি, অ্যান্ড সো তার যাওয়ার আগে মানে আমি জানতাম না যে আমি এই গাড়িটা পাবো। তো ওরা আসলে বললো, আমরা এই গাড়িটা আমাদের লটে আছে, তুমি কি নিতে চাও? বললাম অবশ্যই, কারণ আগে কখনো এই গাড়ি চালানো হয় নাই, সো ওয়াই নট। সো এটা মনে হয় ট্রেইল রেটেড, 4 হুইল ড্রাইভ, অল হুইল ড্রাইভ, অ্যান্ড ইটস রিয়েলি গুড। হ্যাঁ, এবং এটা হচ্ছে হাইব্রিড, সো যদি চার্জিং স্টেশন থাকে তাহলে চার্জ দেওয়া যাবে। সো ইটস রিয়েলি গুড, আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে মেমোরিয়াল ডে উইকেন্ড, এটাতে একটা শর্ট ট্রিপ নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মিনেসোটাতে। তো আজকে আমরা গাড়ি রেন্ট করেছি এবং আগামী 2 দিন আমরা মিনেসোটা বিভিন্ন জায়গায় ঘুরবো, একেবারে কানাডা বর্ডার পর্যন্ত যাবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকেও কিছুটা সাথে রাখার চেষ্টা করবো। আর আজকে আমি যে গাড়িটা রেন্ট করেছি, সব থেকে বিশেষত হচ্ছে জিপ ব্র্যান্ডের গাড়ি, এবং এটা হচ্ছে রুবিকন মডেল, এবং এটা সব থেকে একদম ব্র্যান্ড নিউ গাড়িটা, একদম 2024-এর ব্র্যান্ড নিউ যাচ্ছে না কেন, ব্র্যান্ড নিউ গাড়ি, মাত্র 111 মাইল। মানে এটা মানে আমার এর আগে কখনো রেন্টাল আমি ব্র্যান্ড নিউ গাড়ি চালাইনি, সো আই এম ভেরি এক্সাইটেড, বাট লিটল বিট স্ক্যার্ড বিকজ ব্র্যান্ড নিউ গাড়ি টাচো টাচো লাগলে কি না কি হয়। আল্লাহ আল্লাহ রহমত করুক, আল্লাহ হেফাজত করুক। অ্যান্ড আমরা যাচ্ছি। সো এখন আপাতত নর্থে, এই নর্থ আমেরিকার নর্থ সাইডটা, মিড ওয়েস্টে আবহাওয়া আস্তে আস্তে সুন্দর হচ্ছে, গাছপালা সবুজ হচ্ছে, এবং ইটস এ গুড টাইম টু ভিজিট আপ নর্থ ইন মিনেসোটা। সো উই আর এক্সাইটেড। অ্যান্ড গাড়ি নিয়ে আরো কিছু, গাড়িটা হচ্ছে ইলেকট্রিক, এগেইন হাইব্রিড নট ইলেকট্রিক, হাইব্রিড। সো এই মুহূর্তে গাড়িটা হচ্ছে ইলেকট্রিক্যাল মোডে চলতেছে, অ্যান্ড এটা আবার ফুয়েল টু ইলেকট্রিক, এটা হচ্ছে সুইচ করে। সো ইটস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড। সো তো সাথেই থাকুন বন্ধুরা। আমরা ড্রাইভ করতে করতে গুটেনবার্গ থেকে একটু সামনে চলে এসেছি। গুটেনবার্গটা হচ্ছে এই আইওয়ারই একটি শহর, ছোট্ট একটা শহর, এবং একটু সামনে আর কি। তো এখান থেকে যেটা হচ্ছে যে এই মিসিসিপি নদীটা দেখা যায়। মিসিসিপি নদীর একটা ভিউ, কিন্তু খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায়। তার পাশে মিসিসিপি রিভার, ওপাশটায় হচ্ছে উইসকনসিন অঙ্গরাজ্য, এবং মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা আইল্যান্ডের মতো আছে, স্ট্রিপ আইল্যান্ড, এবং ওখানে কিন্তু অনেকের ভ্যাকেশন হোম, সেকেন্ড হোম বা রিভার ফ্রন্ট হাউস রয়েছে, যারা এখানে ভ্যাকেশন টাইমে আসে তারা এনজয় করে। এবং এটা হচ্ছে একটা ওভারলুক, সিনিক ওভারলুক। তো এখান থেকে মানুষজন, ওরা এরকম কিছু কিছু স্থাপনা করে রাখছে যাতে মানুষ এখানে এসে জাস্ট ভিউটা এনজয় করতে পারে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে মোটেল উইথ দ্য বেস্ট ভিউ ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনারা যদি বেস্ট ভিউ নিতে চান তাহলে এই মোটেলে এসে থাকতে পারেন, এখানে নাম্বার দেওয়া আছে। এবং এই মোটেলটা হচ্ছে গুটেনবার্গ শহর থেকে এই 5-7 মিনিট ড্রাইভ সামনে। খুবই সুন্দর একটি জায়গা, খুবই রাস্টিক, একটা মনোরম একটা পরিবেশ। হাই, আমরা মিনেসোটা যেতে রাস্তায় দাঁড়ালাম পোস্টভিল নামে একটি শহরে, এবং এই শহরটা খুবই ছোট। এবং মজার ব্যাপার হচ্ছে এই শহরে অল্প কিছু মুসলিম ফ্যামিলি থাকে, এবং একেপাশে একটা কোষার মিট শপ দেখলাম। তার মানে এখানে হচ্ছে কিছু খুব সম্ভবত ইহুদি ধর্মাবলম্বীরাও থাকে। তো মাইনরিটি রিলিজিয়নের লোকজন এখানে থাকে দেখে, এই তো এই সেই কোষার মার্কেট ডেলি। এটা মনে হয় আজকে বন্ধ, কারণ হচ্ছে তো শনিবার তো হচ্ছে সাবাত।
সো সাবাতের দিন ওরা কোনো কিছু খোলা রাখে না। তো খুবই ইন্টারেস্টিং। এবং এখানে সামনে একটা মসজিদও আছে, মানে এত ছোট একটা টাউনে মসজিদ থেকে শুরু করে ওপাশে একটা হালাল দোকান আছে, মানে আবার কোষার মিটের দোকানও থাকবে। এটা আমি চিন্তা করতে পারিনি, কারণ আমাদের ওখানে নাই। ডিব্রুক শহরটা এর থেকে বড়, সেখানে কিন্তু নাই, বাট এখানে কিন্তু আছে। খুবই ইন্টারেস্টিং। তো আমরা দেখি এই হালাল শপটায় কি পাওয়া যায়। সো এই হচ্ছে শপের ভিতরে, খুবই ছোট্ট একটা শপ, বাট ইন্টারেস্টিং হচ্ছে এখানকার হয়তো কমিউনিটি আছে, সেই কমিউনিটিকে সার্ভ করার জন্য এই শপে কিছু গ্রোসারি আইটেম পাওয়া যায়। ওনাকে বললাম যে মিট আছে কেন, উনি বললো মিটও আছে। তো আমাদের ক্যাম্পিং অ্যাক্টিভিটির জন্য আমরা কিছু মিট নিব, তো দেখি এখানে কীরকম মিট পাওয়া যায়। তো আমরা মিনেসোটার দিকে যাচ্ছি, এমন সময় হঠাৎ করে খেয়াল করলাম আমাদের গাড়িতে একটা ক্র্যাকড, মানে উইন্ডশিল্ডে একটা ক্র্যাক, মানে ছোট্ট ছিল ক্র্যাকটা, আস্তে আস্তে ক্র্যাকটা ডেভেলপ করতেছে। এবং খুবই, মানে আমি একজন সিরামিক্স ইঞ্জিনিয়ার, মানে সেদিক থেকে ক্র্যাক সাধারণত একটা ইন্টারেস্টিং ফেনোমেনা হয়, বাট এই ক্ষেত্রে আমি খুব একটা এক্সাইটেড না, কারণ এখন আমার এই গাড়িতে ক্র্যাক, যেহেতু এটা রেন্টাল কার, সেহেতু ক্র্যাক হওয়া এটা একটা মানে ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাবে, আমাকে হয়তো একটা জরিমানা গুনতে হতে পারে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু জিপের 2024 রুবিকন, একদম কি বলবো, এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কার। আমার এখন মাইল হচ্ছে 284 মাইল মাত্র, মানে একেবারে ডিলারশিপ থেকে চলে আসা গাড়ি, এতটা ব্র্যান্ড নিউ, এবং সেই গাড়িতে এরকম একটা চিপ। সো ইটস রিয়েল ইন্টারেস্টিং। মানে এই ধরনের চিপ, এগুলো আসলে মানে চিপ না, একদম পুরো ক্র্যাক। তো আমরা ট্রাই করবো গাড়িটা রিটার্ন করে দেওয়ার, কারণ এই ধরনের মানে নিয়ে গাড়ি চালানোটা একটু রিস্কি, ড্যামেজ নিয়ে, অ্যান্ড দেন যদি কিছু করতে পারি। খুবই ইন্টারেস্টিং। তো এটা একটা রেকমেন্ডেশন থাকবে যে আপনারা গাড়ি রেন্ট নিলে কলিশন ড্যামেজ ওয়েভারটা নিয়ে নেবেন, অথবা আপনারা নিজস্ব ইন্স্যুরেন্সের সাথে কথা বলে নেবেন, কারণ দিস ক্যান বি ভেরি এক্সপেন্সিভ, this can be a very expensive lesson for you. So I mean, I'm not very excited, I'm not happy about this, but it happened. তো সেদিনকার মতো আমরা ড্রাইভ করে চলে যাই মিনেসোটা স্টেটের একেবারে কর্নারে, ডুলুথে। কর্নার বলা ঠিক হবে না, কিন্তু ডুলুথ যে শহরটা, সেই শহরে আমরা চলে যাই। সেটা মিনেসোটা এবং উইসকনসিনের বর্ডারে অবস্থিত। আমরা সেখানে চলে যাই এবং রাত্রি অবস্থান করি সেখানে একটি এয়ারবিএনবিতে, এবং এরপরে আমরা পরের দিন সকালে ডুলুথ শহরটি এক্সপ্লোর করতে বের হই, এবং সেখান থেকে আমরা চলে যাই কানাডার বর্ডারে। তো ব্লগের পরবর্তী অংশে আপনারা সেটাই দেখবেন, সাথেই থাকুন। Guys, this is Minnesota Point on Lake Superior. এটা মিনেসোটার ডুলুথ শহর থেকে একটু এক্সটেন্ড করে আর কি, হ্যাঁ, মিনেসোটা ডুলুথ শহর থেকে একটু এক্সটেন্ড করে একটা স্ট্রিপ আইল্যান্ডের মতো আর কি। তো এই আইল্যান্ডটা হচ্ছে একদম লেক সুপিরিয়র ভিতরে। সো নাও উই আর অ্যাকচুয়ালি লিটারালি স্ট্যান্ডিং অন লেক সুপিরিয়র, and that's the water of Lake Superior. তো এখানে কিছু ট্রেইল আছে, ন্যাচারাল হাইক ট্রেইল আছে, খুবই মিনিমাল। অ্যান্ড তো এই তো ওই ট্রেইলগুলো ওখান থেকে দেখা যাচ্ছে। ওখান থেকে একটা ট্রেইল দেখতে পাচ্ছেন, যারা অনেকে ট্রেইল করে আসতেছে, ওদিকে অনেকগুলো ট্রেইল দেখা যাচ্ছে। এবং ইন্টারেস্টিংলি এখান থেকে হেলিকপ্টার রাইডও নেওয়া যায়। সো হেলিকপ্টার রাইডে আমি জানি না কী কী ইনক্লুডেড, বাট খুব সম্ভবত এই লেক সুপিরিয়র অ্যান্ড এখানকার কিছু ন্যাচারাল প্লেসেস এখানে হয়তো যাওয়ার অপশনস আছে। জায়গাটা খুবই মনোরম, এবং ডে ট্রিপ আসার জন্য, এবং জাস্ট নট দিস, মানে যদি মিনেসোটাতে বা ডুলু থেকেও ডে ট্রিপে আসে, হয়তো এই জায়গাটা অনেকে মানে আপনারা চিন্তা করতে পারেন বা প্ল্যান করতে পারেন আসার জন্য। সো এখানে মিনেসোটা পয়েন্ট তার একটা দেওয়া আছে, এই হচ্ছে মিনেসোটা পয়েন্ট, একটা ট্রেইল।
সো এই ট্রেইলটা ধরে ওপাশে গেলে একদম লেক সুপিরিয়রটা দেখা যায়। এখান থেকে এই মিনেসোটা পয়েন্টের একটি যে বিচ আছে সেই বিচটা অ্যাক্সেস করা যায়। সো আমরা জাস্ট বিচটা একটু ঘুরে আসার জন্য এখান থেকে যাচ্ছি। অনেকে এখানে তালা ঝুলিয়ে রাখছে, খুব সম্ভবত উইশিং লক বা কি বলে এগুলোকে, সেটাই হতে পারে। দ্যাট ইজ লেক সুপিরিয়র অ্যান্ড দ্যাট ভিউ ইজ স্টানিং। ওয়াও, হ্যাঁ অনেক বেশি ঘন। ওয়াও, দ্যাট ইজ, এখানে কিন্তু অনেক ঠান্ডা বাতাসের জন্য। ওপাশটাতে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই শোর লাইনে, এইটা হচ্ছে মিনেসোটা, এবং এই শোর লাইন ধরে সামনে এগিয়ে গেলে হচ্ছে একেবারে কানাডার বর্ডার পর্যন্ত চলে যাওয়া যায়। খুব সম্ভবত এই পাশটা উইসকনসিন, এই দিকটা হচ্ছে উইসকনসিন, অ্যান্ড এই হচ্ছে লেক সুপিরিয়র। ফ্যান্টাস্টিক। তো বন্ধুরা, আমরা মিনেসোটা পয়েন্ট দেখার পরে ডুলুথ শহরে ফেরত যাই। তো ডুলুথ শহরে সাথে এই মিনেসোটা পয়েন্ট, এই যেই আইল্যান্ডটা, সেটা কানেকশন হচ্ছে এই ব্রিজটার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটা ব্রিজ, এবং আমি জানি না এটা হিস্ট্রি কি, যারা আগে ডুলুতে ছিলেন বা ডুলুতে বর্তমানে থাকেন তারা হয়তো বলতে পারবেন, বাট দেখে খুবই হিস্ট্রিক একটা ব্রিজ মনে হলো, এবং পুরোটা স্টিলের মেড। তো এই এদিক থেকে দেখতে পাচ্ছেন, এই দিকে হচ্ছে লেক সুপিরিয়র, একদম কানাডার বর্ডার পর্যন্ত চলে গেছে, কানাডার ভিতর পর্যন্ত চলে গেছে। আবার তো আমরা এদিকেই চলে যাব, এই উত্তরে, সোজা উত্তরে আজকে আমাদের জার্নি হবে, এবং আমরা সেখানে ক্যাম্পিং করব। তো সাথেই থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, চলতে চলতে আমরা ডুলুথ শহরের ভিতর দিয়ে একটু ড্রাইভ করে যাচ্ছিলাম। আপনাদেরকে একটু দেখাই এই শহরটার ভিতরের কিছু আর্কিটেকচার। এই শহরটা আসলেই অনেক পুরাতন, বলতে গেলে অ্যাটলিস্ট 150-200 বছর বা তারও থেকে পুরাতন, এবং এটা একটা মাইনিং টাউন। আশেপাশে অনেক মাইনিং ইন্ডাস্ট্রি ছিল। এখানে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ মিনেসোটা ডুলুথ। আমরা আসার পথে সেখানে একটু থেমেছিলাম, বাট আজকে আমরা যাচ্ছি একটু গ্রোসারিতে কিছু গ্রোসারি করতে, অ্যান্ড দেন সেখান থেকে আমরা রওনা দিব। তবে কাল ঘড়ির কথাটা এই বোকা মেয়েটাই তো গ্রোসারির শেষে আমরা কিছু খাবার দাবার নিয়ে নিলাম, চতুর্দশী পড়বে কি অ্যান্ড যাত্রা শুরু করে দিলাম সেই গ্র্যান্ড মারাইজ গ্র্যান্ড পোর্টেজের উদ্দেশ্যে, একদম কানাডার বর্ডারের দিকে, যেখানে আমরা আজকে ক্যাম্পিং করব একটি এয়ারবিএনবিতে। এই রাস্তাটা খুবই মনোরম ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, এবং যেতে পথে আমরা পার্থিব উপন্যাসটি শোনা শুরু করেছিলাম। তো আমাদের এই যাত্রাটা খুবই সাহিত্যিক হয়েছিল বলা যেতে পারে। তো বন্ধুরা, এই রাস্তায় ড্রাইভ করতে করতে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে যাই হাইওয়েতে। তো যে হাইওয়েটা ডুলুথ থেকে ইউএস কানাডার বর্ডারকে কানেক্ট করেছে সেটার নাম হচ্ছে হাইওয়ে 61। তো এই হাইওয়ে 61 কিন্তু একেবারে এই লেকটা, যেটা লেকের তীর ঘেঁষে চলে গেছে, লেকের পার ঘেঁষে চলে গেছে। তো এখানে আগে একটা রাস্তা ছিল, যে রাস্তাটাকে এখন আবার ওরা রেনোভেট করে সেটাকে সিনিক ড্রাইভওয়ে করতেছে। এটা আমার যেখানে গাছপালা দেখতে পাচ্ছেন তারও ওপাশে, একদম লেকের তীর ঘেঁষে, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হাইওয়ে। তো আমরা এরপরে চলে যাব একেবারে ডিরেক্ট গ্র্যান্ড পোর্টেজ স্টেট পার্কে, সেটা এখান থেকে আরও 2 ঘন্টা দূরে। তো এই 2 ঘন্টা ড্রাইভ করে আমরা চলে যাচ্ছি সেখানে, এবং গ্র্যান্ড পোর্টেজ স্টেট পার্কে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা আসছি গ্র্যান্ড পোর্টেজ স্টেট পার্ক। এই গ্র্যান্ড পোর্টেজ স্টেট পার্ক যেটা, সেটা হচ্ছে একদম ইউএস এবং কানাডার যে বর্ডার, সেই বর্ডারে অবস্থিত, পিজিয়ন রিভারের পাশে। আমরা ছোটোখাটো একটা হাইক করব, যদি পারি তো বর্ডার পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। ওদিক থেকে বর্ডারের ইয়েটা দেখা গেছে, মানে ওই যেখানে বর্ডার গার্ডরা থাকে সেটা দেখা গেছে, বাট এখান থেকে এভাবে যাওয়া যাবে না আর কি। তো দেখা যাচ্ছে যে এই মানে এভাবে হেঁটে ওই ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে না, গাড়ি নিয়ে যেতে হবে খুব সম্ভবত। আর এখান থেকে কিছু ট্রেইল আছে, যে ট্রেইলগুলো হচ্ছে
পার্কটার ভিতরেই বিভিন্ন ফলস টলস আছে, ছোটোখাটো বিভিন্ন ন্যাচারাল কিছু আকর্ষণ আছে, মানুষজন এখানে এসে ট্রেকিং করে। তো আপনারা এই পার্কটা, এটা হচ্ছে কানাডা যাওয়ার আগে একটা স্টেট পার্ক, মিনেসোটাতে সব থেকে নর্থ ইস্ট পয়েন্ট বলা যেতে পারে। খুবই সুন্দর একটা জায়গা সামারে ঘুরতে আসার জন্য। Here we are at the selfie station, and from here we can see basically Canada. As you can see, this is the river, Pigeon River. যে পিজন রিভার কথাটা আপনাদেরকে বলছিলাম, এটা হচ্ছে সেই পিজন রিভার বা কবুতর নদী, এবং কবুতর নদীর ওপাশটাই কিন্তু কানাডা। সো আপনারা যারা নদী সাঁতরে বর্ডার পাড়ি দেওয়ার অভ্যাস আছে, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এবং এখান থেকে বর্ডার পাড়ি দিয়ে কানাডা চলে যেতে পারেন। সো এখানে হচ্ছে এটা সেলফি স্টেশন, তো অনেকে আসে এখানে এসে সেলফি তুলে অ্যান্ড নিজের সাক্ষী করে রাখে এই মুহূর্তটাকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা এই যে পিজন রিভারটা দেখতে পাচ্ছেন, এই পিজন রিভারের ঠিক ওই পারেই ওইটা কিন্তু কানাডা। একটু আগে একটু ওই পাশে দাঁড়িয়েছিলাম যেখান থেকে সেলফি পয়েন্ট থেকে একটু দূরে দেখা যাচ্ছিল, এখন আরও কাছে দেখা যাচ্ছে। তো আমরা এখানে আসার কথা প্ল্যান করিনি, বাট চিন্তা করলাম যে একটা ট্রেল আছে, ট্রেলটা নিয়ে আমরা এসে দেখলাম যে এই ট্রেলটা দিয়ে যেতে যাচ্ছি যে কতটুকু আসলে যাওয়া যায়। খুব ইন্টারেস্টিং একটা ট্রেল, বাট ট্রেলটা এখানে শেষ হয়ে গেছে। আই উইশ এই ট্রেলটা দিয়ে আরও সামনে যাওয়া যেত। অ্যান্ড কিন্তু এই ট্রেলটা দিয়ে আরও নিচে নামা যায়, অ্যান্ড নিচে নেমে খুব সম্ভবত ফলের খুব কাছাকাছি চলে যাওয়া যায়। পিজন রিভার্সের একদম কাছাকাছি চলে আসলাম। Really cool. ওইখান থেকে ফলসটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কেন জানি না, আমরা ওই ফলসের ওখানে যাব, ওখান থেকে কিন্তু ফলসটা দেখা যায়। এবং এইটা কিন্তু কানাডা, অ্যাগেইন দ্যাট ইজ কানাডা অ্যান্ড দিস ইজ ইউএস। দ্যাট ইজ কানাডা, দিস ইজ ইউএস, দিস ইজ পিজন রিভার্স। আমি এখন দাঁড়িয়ে আছি ইউএস এবং কানাডার বর্ডারে, এবং মাঝে যে ছোট্ট নদী এটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেই পিজন রিভার, যেটা কথা আমি বলতেছিলাম। তো এই পিজন রিভার উৎপত্তিতে হচ্ছে ওইখানে একটা ফলস আছে, সেই ফলস থেকে এই রিভারের উৎপত্তি, এবং এইটা হচ্ছে এই দুটা দেশের কান্ট্রিকে এই জায়গাটাতে ডিফাইন করতেছে। সো কেউ যদি চিন্তা করেন যে এখানে এসে বর্ডার পাড়ি দিয়ে কানাডা চলে যাবেন এবং কানাডা থেকে বর্ডার পাড়ি দিয়ে ইউএস আসতে পারেন, আমি রিকমেন্ড করতেছি না, বাট এই অ্যাডভেঞ্চারটা আপনারা চাইলে করতে পারেন। ওপাশেও একটা স্টেট পার্ক আছে, এপাশেও একটা স্টেট পার্ক আছে, এবং it's really interesting যে how close Canada is, and you can literally see it from here. There's no one over there though. So আমরা একটু পরে ফলসে গিয়ে দেখবো ফলসের অবস্থাটা কি। ফলসে চলে আসলাম আমরা। Look at that view. I think ক্যামেরায় যা বোঝা যায়, wow, this is phenomenal. I wish আমি নিচে যেতে পারতাম, এন হচ্ছে ফলসটা আরও এনজয় করতে পারতাম, বাট সেটা নায়িকা ফলসই সম্ভব, এখানে সম্ভব না। এবং ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ কানাডা এগেইন।
আমি এখন দাঁড়িয়ে আছি হাই ফলসের সামনে। এই হাই ফলস থেকে পিজন রিভারের আসলে অরিজিনটা হয়েছে, এবং হাই ফলসটা কিন্তু ক্যানাডাতে অবস্থিত। আমি খুব ক্লোজলি কিন্তু ক্যানাডা দেখতে পাচ্ছি। এখান থেকে খুব ক্লোজলি আমরা দেখতে পাচ্ছি পানির যে স্রোত, আনবিলিভেবল। এখান থেকে পানির স্টিম হয়ে মানে ওদিকে চলে যাইতেছে, এবং রিয়েলি রিফ্রেশিং। ফ্রেশ ফলসের কাছাকাছি এসে এইরকম চিন্তা করে এটা রিফ্রেশিং। আরেকটা জিনিস দেখাই, পাশে যে রেলিংগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ক্যানাডার সাইড। তো ক্যানাডার সাইড কেউ এসে যদি ফলসটা এনজয় করতে চায় তাহলে হচ্ছে তারা ওপাশ থেকে দেখতে পাবে। আবার আমরা যারা ইউএসএর সাইডে আছি তারা কিন্তু এপাশ থেকে এসে ফলসটা দেখতে পারে, এবং এক্স্যাক্টলি ফিলটা হচ্ছে নায়াগ্রা ফলসের মতো, যেখানে অন্য পাশে ক্যানাডিয়ানরা থাকে, এ পাশে হচ্ছে ইউএসএর বর্ডার। বাট এখানে ফলসটা অনেকটা ছোট, বাট স্টিল রিয়েলি পাওয়ারফুল একটা ফলস। তো এই ফলসটা নিয়ে কিছু ফ্যাক্টস এখানে দেওয়া আছে। ফলসটা কতটুকু হাইট, এটা হচ্ছে 100 to 130 ফিট হাইট। সো যেটা হচ্ছে 10 থেকে 13 তলা বিল্ডিংয়ের সমান হাইট কিন্তু এই ফলসটা এখানে। এবং এটা হচ্ছে একটা ইরোশন রেজিস্ট্যান্ট একটা রকের উপরে। সো এখানে ইরোশনটা হয় না, কিন্তু গর্জে যেই রকটা আছে সেটা আবার ইরোশন হয়। সো ইটস কাইন্ড অফ আ কমপ্লেক্স জিওলজি হিয়ার দ্যাট আই ডোন্ট কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, বাট ইট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এবং পানির কালারটা কিন্তু লাল। সো এটার কোনো একটা কারণ আছে, খুব সম্ভবত এখানকার জিওলজির কারণে এই পানির কালারটা এরকম লাল, যেরকম আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড এবং এই নদীতে যে পানিটা বয়ে যাচ্ছে এটা কিন্তু লালই আসলে বলতে পারেন। সো ইটস নট ডার্টি, বাট ইটস জাস্ট রেড। সো আই থিঙ্ক ইটস সাম সর্ট অফ মিনারেল রিচ। ফলসের এপাশে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে, এবং এই আরেকটা ভিউ পয়েন্ট যেটা থেকে একেবারে সোজাসুজি ফলসটা দেখা যায়। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফলসটা অরিজিন হয়ে এইখানে এই সফটার যে শেলের যে রকগুলো আছে সেগুলোকে ইরোড করে এই নদীটা কিন্তু এখান থেকে চ্যানেলটা ডেভেলপ করে এখান থেকে চলে গেছে। এই যে নদীটা এদিক থেকে ডেভেলপ করে ওদিকে চলে গেছে, এবং ওপাশটায় ওপাশটা হচ্ছে ক্যানাডার বর্ডার, এপাশটা হচ্ছে ইউএস। তো এই ফলস সংক্রান্ত আরেকটি ব্লগ আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে, যদি এই ফলসের পুরো ভিডিওটা দেখতে চান। তো সেদিন আমরা এই গ্র্যান্ড পোর্টিজ স্টেট পার্কে হাই ফলসটা দেখে পরে চলে যাই আমাদের এয়ারবিএনবিতে। তো এয়ারবিএনবিটা আমরা ক্যাম্পিং বলতেছিলাম এই কারণে যে আমরা আসলে একটা কেবিন রেন্ট করেছিলাম। এই বর্ডার থেকে খুব বেশি দূরে না, এই 15-20 মিনিটের রাস্তা, খুব বেশি হলে 15-20 মিনিটের রাস্তা। তো সেই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট একটা শহর, খুবই ছোট্ট একটা শহর। আমার শহরের নামটা ঠিক মনে নেই, কিন্তু আপনারা চাইলে আমি এই ডেসক্রিপশন বক্সে আমি এয়ারবিএনবির অ্যাড্রেসটা দিয়ে দিব। খুবই ভালো একটা এয়ারবিএনবি ছিল। তো সেখানে চলে যাই এবং আমরা সেই রাতটা সেখানে ক্যাম্পিং করি। তো এরপরে দেখতে পাবেন আমাদের সেই এয়ারবিএনবির রাতে থাকার গল্প। আজকে আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন ট্রেকিং বলা যাবে না, বাট এই জার্নির আমাদের রাতের ঠিকানা কেবিন, সেখানে চলে আসলাম। এই কেবিনটা নাম হচ্ছে পেনিস পিক, এবং এই কেবিনটা একটা রাস্টিক একটা এনভায়রনমেন্টে। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে লেক সুপিরিয়র। এর সামনের এই ভিউটা অসাধারণ একটা ভিউ। সামনে এখানে গ্রিল করার মতো স্পট আছে। অ্যান্ড আপনাদেরকে কেবিনটা একটু দেখাই। আমরা অলরেডি এখানে আমাদের একটু সাবধান থাকতে হয়, কারণ বাঘ চলে আসে। বাট দিস ইজ দ্য কেবিন। এখান থেকে ভিউ দেখার জন্য কিছু বাইনোকুলার আছে। Very rustic, very old school style. Really beautiful. এখানেই হবে আমাদের আজকের রাত্রি যাপন। এবং এই কেবিনে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি নেই,
সো এখানে একটা শো ফায়ার প্লেস দেওয়া আছে, খুব সুন্দর কাজ করে না, বাট জাস্ট এখানে যেরকম মানে গ্রাম বা ন্যাচারাল এরিয়াতে যেরকমটা এক্সপেক্ট করা যায় সেরকমই একটা এনভায়রনমেন্ট। এখানে একটা সানডায়াল আছে, সানডায়ালটা দেখছো? ওই যে সামনে একটা সানডায়াল আছে। কি আছে? সানডায়াল এটা কি? ও আচ্ছা, এটা আগুন ধরানোর চেষ্টা করতেছি, তো ওদের যে গ্রিল, ওই গ্রিলে আগুন ধরে নাই, তো ওই জন্য আমাদের গ্রিল যেটা কপালগুনে আমরা নিয়ে আসছিলাম সেই গ্রিলে আগুন দিচ্ছি, মানে আগুন ধরানোর ট্রাই করলাম, হচ্ছে হালকা পাতলা হচ্ছে আর কি, যাই হয় তাই চলবে। এটা একটু এপাশে আসতে হবে, এর জন্য আমার নিভে যাইতেছে। আসলে আমার মনে হয় ওয়েদারের জন্য নিভে যাইতেছে বারবার। হ্যাঁ, এবং আমরা অলরেডি সানসেট হয়ে গেছে, এদিকে অলমোস্ট অন্ধকার হয়ে যাচ্ছে। বেক করার, গ্রিল করার বেসিক্যালি স্যার, এদের এখানে একটা ছিল স্পেস, কিন্তু ওটা আসলে কাজ করে নাই। সো it's been a good experience so far. Here's our fish. Tilapia. ভেঙে গেছে, বাট স্টিল আমার মনে হয় it will be still সুস্বাদু। তো আমরা এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। তো এখানে একটা ফুটন ছিল, ফুটনটাকে আমরা বেড বানিয়ে এখন এখানে ঘুমানোর ব্যবস্থা করলাম। ঘরের টেম্পারেচার একটু ইমপ্রুভড। এখানে ওদের একটা ফায়ার প্লেস আছে, মানে বার্নার, প্রোপেন বার্নড একটা ফায়ার প্লেস, সো দ্যাটস ওয়াই ঘরের এই কেবিনটা টেম্পারেচার মোটামুটি ভালো। সো এখন বাইরে আর কিছু দেখা যাচ্ছে না, বাট রাতের আকাশে কিন্তু তারা খুবই সুন্দর দেখা যাচ্ছিল, এবং আমরা যখন লাইটগুলো বন্ধ করে দিই তখন কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পাই। তো জানলা যদি খোলা রাখতে পারতাম তাহলে বাতাসটাও পাইতাম, কিন্তু তাহলে ঠান্ডা হয়ে যেত, এবং আমরা কিন্তু অনেক উপরে আছি মাটি থেকে। আমার সামনে হচ্ছে লেক সুপিরিয়র, এবং পিছনে হচ্ছে কিছু দূর গেলে জঙ্গলের ভিতর দিয়ে যদি হাইটে যাওয়া যায় তাহলে কিন্তু কানাডা চলে যাব। তো এখন আর কানাডা যাব না, আমরা এখনই ঘুমাবো, আর কালকে সকালে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চলে যাব। গুড মর্নিং। সকালটা শুরু করলাম সুপিরিয়র লেকের ভিউ দিয়ে। এই তো সামনে সুপিরিয়র লেক, তার সামনেই আমাদের ক্যাবিনটা ছিল পিকের উপরে। এই পিকটা খুবই একটি মানে এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে আপনি খুব ভালো একটা ভিউ দেখতে পাবেন। অ্যান্ড এই তো সামনে, খুবই সামনে, এই ফর উডসের সামনেই হচ্ছে সেই পিকটা, এই লেকসটা। অ্যান্ড এই ছিল আমাদের ক্যাবিন। আমাদের গাড়ি পার্ক করা আছে ওদিকে, আমরা চলে যাব ওখান থেকেই। সো মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল আমার জন্য। এরকম একটা এক্সপিরিয়েন্স করা, রাস্টিক একটা এক্সপিরিয়েন্সে থাকা, এটা ফার্স্ট টাইম। অ্যান্ড যেটা হয়েছে যে কিছু লার্নিং কার্ভ থাকে, সো এই লার্নিং কার্ভগুলো অ্যাডজাস্ট করা আর কি। কারণ মানে একা একা নিজে আগে কখনো, আমি পার্সোনালি কখনো ক্যাম্পিং করি নাই, ফ্রেন্ডসদের সাথে করেছি, তো যে জন্য অনেক কিছু দেখা গেছে সবাই মিলে ট্যাকেল দিতাম, সেটা হচ্ছে একা ট্যাকেল দিতে হয়েছে। সো দ্যাট সেটা থাকবে, বাট ওভারঅল এরকম একটি মানে শহরের ব্যস্ততা থেকে দূরে সরে এসে এরকম একটা মানে ইটস এ গেটওয়ে, খুব সুন্দর একটা, খুব ভালো একটা গেটওয়ে আর কি, জাস্ট একটু রিল্যাক্স করার জন্য। লং উইকেন্ডটা থাকায় আমরা এটা করতে পারলাম। রাত্রিবেলা এখানে ভিউ খুব ভালো ছিল, উপরে
মিল্কওয়ে পুরো দেখা যাচ্ছিল, যেহেতু এখানে কোনো লাইট পলিউশন নাই। হালকা একটু নর্দার্ন লাইট দেখতে পাইছি, চোখে সামান্য দেখতে পাইছি, বাট দেন ক্যামেরা দিয়ে ভালো মতো দেখা গেছে। আর হলো যেটা যে হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল বলা যাবে। তো জাস্ট কিছু দরকারি তথ্য, যদি আপনারা এরকম জায়গায় আসতে চান, তো এটার অ্যাড্রেসটা আমি বলবো না, কারণ এটা হচ্ছে এয়ারবিএনবির প্রাইভেসির জন্যে, কারণ আমি এটা এয়ারবিএনবি থেকে বুক করেছি। তো আপনারা যেটা করতে পারেন যে গ্র্যান্ড পোর্টেজ বা হভল্যান্ড এই জায়গাগুলো যখন সার্চ দেবেন আপনার এয়ারবিএনবি অ্যাপে, তখন এই জায়গাটা কিন্তু দেখাবে, রাস্টিক প্লেস পেনিস পিক, হ্যাঁ এই নামে এই জায়গাটা কিন্তু দেখাবে। আপনারা চাইলে এখানে দেখতে পারেন, আপনাদের যদি ভালো লাগে আসতে চাইলে আসতে পারেন। এবং কস্টিং পড়বে $120 থেকে $200 মধ্যে, যা রেটটা আপ ডাউন করে ডিপেন্ডিং অন রেট অ্যান্ড অ্যাভেলেবিলিটি, সিজন অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সো চাইলে সেটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের ক্যাম্পিং গিয়ার থাকতে হবে, অর্থাৎ ক্যাম্পিংয়ের জন্য প্রস্তুতি থাকতে হবে। ক্যাম্পটা হয়তো নাও, কারণ এখানে ক্যাম্পিং করার মতো কোনো জায়গা নাই, তো থাকতে হলে এই ইয়াতেই থাকতে হবে, এই কেবিনটাতেই থাকতে হবে। আর যদি বাট আপনাদের নিজেদের খাবার দাবার রান্নাবান্না করার জন্য যে এখানে ফায়ার প্লেস আছে, ফায়ার প্লেসে আপনারা নিজেরা রান্নাবান্না করতে পারেন, যদিও আগুন ধরানোটা মাঝে মধ্যে প্যারা হয়ে যায়। বাট সেটা করার জন্য যা যা দরকার সেগুলো অবশ্যই আনতে হবে আপনাদেরকে। যেমন কুলার আনতে হবে আপনাদের খাবার পেরিশেবল রাখার জন্য। দেন হচ্ছে একটা জিনিস, যেটা বাগ রেপেলেন্ট আনতে হবে, কারণ এখানে অনেক বাগস থাকে উঠছে। দেন হচ্ছে নিজেদের স্লিপিং ব্যাগ থাকতে হবে, কারণ রাতের বেলা অনেক সময় ঠান্ডা হয়ে যায়। নিজেদের বালিশ, বেডিং এগুলো কিন্তু নিজেদেরই আনতে হবে। কুইল্ট যাই আনেন এগুলো নিজেদেরই আনতে হবে, কারণ এগুলো এদের এখানে সাপ্লাই নাই। এখানে একটা বিছনা আছে, একটা ফুটনের মতো আছে, যেটা আসলে বেড করে দুইজন থাকতে পারে। বাট ওভারঅল খুব বেশি সাপ্লাই এখানে তেমন নেই। হ্যাঁ, নিজের পানিও আনতে হবে, কারণ এখানে রানিং ওয়াটার নাই। এখন কথা হচ্ছে যে এই সব কথা কিন্তু আবার ওই ইনস্ট্রাকশনে লেখা থাকবে, যখন আপনারা বুক করবেন তখন দেখেই নিতে পারবেন আর কি। তো আপাতত এখান থেকে আমরা একটু পরে বের হয়ে যাব, কারণ আমাদের সামনে 8-10 ঘন্টা ড্রাইভ আছে। আমাদের বাসায় চলে যেতে হবে 8-10 ঘন্টা ড্রাইভ করে। সো ইট উইল বি এ লং ড্রাইভ, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। তো পেনিস পিক থেকে এ পর্যন্তই। আরেকটি ইম্পর্টেন্ট তথ্য যেটা আমি একটু আগে দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে টয়লেটের কী অবস্থা। তো এদের এখানে একটা কম্পোস্ট টয়লেট আছে। সো ইটস নট লাইক রানিং ওয়াটার সহ যেরকম সুবিধা সেরকম, বাট ক্যাম্পে যেরকম থাকে কম্পোস্ট টয়লেট। তো আপনাদের যদি প্রাকৃতিক প্রয়োজনে সারা দিতে হয় তাহলে যেতে পারবেন। হ্যাঁ, আমরা খুব একটা কমফোর্টেবল ফিল করি না। ইটস নট লাইক দ্যাট যে এটা ডার্টি ছিল বা এরকম, বা এটা ভালোই ছিল টয়লেট কন্ডিশন অবস্থা অনুযায়ী। বাট ইটস নট লাইক ট্রেডিশনাল বাথরুম। সো এখানে শাওয়ার নেওয়ার কোনো ব্যবস্থা নেই। সো হ্যাঁ, ক্যাম্পিংয়ে যেরকম সিচুয়েশন থাকে সেরকমই অফকোর্স। সো এটুকু এক্সপেক্ট করি, প্রিপারেশন নিয়ে আপনাদেরকে আসতে হবে যদি এখানে আসতে চান। তো বন্ধুরা, এই ছিল আমাদের সেদিনকার মতো ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা। তো আপনাদেরকে পুরো জায়গাটাই আবার নতুন করে একটুখানি দেখাই, যারা ব্লগে পুরোটা দেখতে পারেন নাই। তো এই হচ্ছে সেই একটা ছোট ট্রেইল, যেখানে আপনি গাড়ি পার্ক করে এখানে হেঁটে আসবেন। এখানে হেঁটে মাল সামানা নিয়ে আপনি এখানে চলে আসবেন, অ্যান্ড দেন এখান থেকে ভিউটা এনজয় করবেন। ওপাশে একটা ফায়ার প্লেস দেওয়া আছে, যেখানে গ্রিল করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে সেই কেবিন যেখানে আমরা গত রাতে ছিলাম, অ্যান্ড রাতে এখানে ঘুমিয়েছি, সেই ফুটন। তো আমরা এই জায়গাটা ক্লিন করে দিই, যাতে এয়ারবিএনবি যারা মালিক তার জন্য সুবিধা হয়, নেক্সট গেস্টের জন্য সুবিধা হয়। এই সকল জায়গায় যারা আসে, বিশেষ করে এ ধরনের এক্সপিরিয়েন্স ক্যাম্পিংয়ে যারা আসে, আমাদের একটা নর্ম হচ্ছে এই জায়গাটা ক্লিন করে যাওয়া। তো ক্লিনিংয়ের সব ইকুইপমেন্ট এখানে দেওয়া থাকে। সো জায়গাটা ক্লিন করে আমরা একেবারে মপ করে দিয়েছিলাম, অ্যান্ড আমরা আমাদের অভিজ্ঞতাটা এই ডায়েরিতে লিখে রেখেছিলাম। তো এরকম করে আরও অনেকেই
এই ডায়েরিতে যারা এখানে গেস্ট ছিল আমরা অনেকে লেখাই পড়েছি, খুবই ইন্টারেস্টিং লেগেছে। অ্যান্ড খুবই ভালো একটি মানে দেখা গেছে যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে তাদের এক্সপিরিয়েন্স লিখে গেছে। খুবই একটা সুন্দর একটি কানেকশন। আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে আপনার চিত্ত বিনোদন মনোরঞ্জনের জন্য বিভিন্ন বোর্ড গেমস আছে, খেলাধুলো করার অপশন আছে। যদি গ্রুপ নিয়ে আসেন এগুলো অনেক ভালো একটা উপায় সময় নষ্ট করার জন্য বা সময় কাটানোর জন্য আর কি, সত্যি কথা বলতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সেইবারের ট্রিপের আকর্ষণ, ক্যাম্পিংয়ের সেই পুরোপুরি যাত্রা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো। কমেন্টে জানাবেন কেমন হয়েছে ব্লগটি, অ্যান্ড ভবিষ্যতে অন্য কোনো ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পথে যেতে যেতে আমরা হচ্ছে একটা এক্সপোজারের সামনে এসে পড়লাম। তো এটা হচ্ছে খুবই মানে জিওলজিক্যাল সিগনিফিক্যান্স রয়েছে এটা। তো আমরা হচ্ছে নিচে যে ফরমেশনটা শুরু হচ্ছে মেইনলি স্যান্ড সিল্ট নিচে জমা হয়, তারপরে হচ্ছে আমরা দেখতেছি যে শেইলের একটা লেয়ার আছে, ঠিক আছে। তো শেইলের লেয়ারের মধ্যে হয়তো বা ক্যালকেরিয়াস ব্যান্ড বা কোনো ব্যান্ড আছে আমি দেখতে পাচ্ছি, যদিও আমাদের কাছে অ্যাসিড নাই, পরীক্ষা করার মতো কিছু নাই সরঞ্জামাতি, তাই হচ্ছে আমরা পরীক্ষা করতে পারছি না, ডিটেলস বলতে পারছি না। তো জাস্ট চোখের দেখায় যা হচ্ছে। আর হচ্ছে আমাদের এখানে একটা লেখাও আছে, এখানে বলা আছে যে এইটা হচ্ছে 20 মিলিয়ন ইয়ার্স আগে হচ্ছে ব্যাসাল্টিক লাভা ইরাপ্ট হয়ে এই এক্সপোজারটা হয়। তো শেল, স্যান্ড, সিল্ট এগুলো রয়েছে নিচে। আর হচ্ছে উপরে যে আমরা হার্ড রকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাসাল্টিক, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাসাল্টিক লাভা থেকে মেনলি হচ্ছে তৈরি হয়েছে। তো এই তো। আর হচ্ছে যেটা মেনলি হচ্ছে মানে আমরা অনেক ফিল করছি তো বাংলাদেশে, তো আমরা তো মেটামরফিক রক আসলে বাংলাদেশে পাওয়া যায় না। তো এইখানে হচ্ছে আমরা মেটামরফিক ইগনিয়াস বেশি পাই, যেখানে বাংলাদেশে সেডিমেন্টের রক পাওয়া যায় বেশি। তো এটা হচ্ছে একটা ডিফারেন্স। তো আমি এর জন্য খুবই এক্সাইটেড হয়ে গেছি ব্যাসাল্টিক লাভা ব্যাসাল্টিক রক দেখে। তো এই তো এখানে বলা আছে নাকি 1.1 বিলিয়নস ইয়ার্স অ্যাগো। এইটা কি ব্যাপার এখন? মানে দিস ভলকানিজম অকার্ড 1.1 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। তার মানে কি এই জায়গাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে হয়ে এই রকটা তৈরি, মানে এই এক্সপোজারটা তৈরি হয়েছে। তার মানে এখানে একটা ভলকানো ছিল কোথাও। ভলকানো ছিল না, হয়তোবা হ্যাঁ আশেপাশে হয়তোবা থাকতে পারে, ওখান থেকে আসতে পারে, এটাও হতে পারে। আচ্ছা আচ্ছা, আমি এর পুরো জিওলজিক্যাল হিস্ট্রিটা জানি না কিভাবে এই লেক সুপিরিয়র অরিজিনটা হয়েছে। এটা আমাকে একটু রিসার্চ করে বলতে হবে। আমি পড়েছিলাম একসময়, বাট এখন মনে নেই। বাট এখানে কোনো একটা মানে জিওলজি থেকে বোঝা যায় যে এখানে কোনো একটা সময় কোনো একটা Fine sediments beneath the lava suggest that a shallow lake may have existed in the area at the time of renewed volcanism. Shallow lake থেকে মেনলি হচ্ছে সেডিমেন্ট গুলো, ফাইন সেডিমেন্ট, শেল, স্যান্ড, সিল্ট এগুলো আসছে। আর লাভা থেকে ভলকানিক ইরাপ্ট হয়ে আমার এই ব্যাসাল্টিক মানে ব্যাসাল্টিক রকটা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো যারা জিওলজিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই এটা দেখতে পারেন। বাট এখানে অনেক সায়েন্টিফিক এক্সপ্লোরেশন। জায়গাটার নাম এই জায়গাটার নাম আসলে জানি না। এটা গ্র্যান্ড মারাইজ থেকে 5 মিনিট সাউথ, 5-10 মিনিট সাউথ, হারবার বে। হ্যাঁ, সো বাট খুবই ইন্টারেস্টিং। মানে এইসব বিগ স্কেলের এইসব দেখলে খুবই ইন্টারেস্টিং লাগে। এবং এই ধরনের রক কিন্তু আমরা যেখানে থাকি আইওয়াতে দেখা যায় না। বেশিরভাগ লাইমস্টোন। হ্যাঁ, লাইমস্টোন। তো এইটা আসলে এখানকার মানে দিস রিমাইন্ডস আস লাইক হাউ টাইনি উই আর, অ্যান্ড দ্যাটস ওয়ান থিং। অ্যান্ড অ্যানাদার থিং ইজ হাউ ওল্ড দিস ফ্রিকিং থিং ইজ। ইটস এ বিলিয়নস ইয়ার্স ওল্ড একটা জিনিসের সামনে আমরা দাঁড়ায় আছি। মানে বিলিয়ন বছর ধরে এই জিনিসটার এরকম ফরমেশন হচ্ছে, এবং আরও বিলিয়ন ইয়ার্স চলে যাবে, অ্যান্ড আমরা ধুলায় মিশে যাবো। আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেক গাছপালাও কিন্তু আছে। তো রকের মধ্যে গাছ কোত্থেকে আসবে, তাই না? আমরা জানি যে এখানে আশেপাশে খুব ফলস আছে না, ওখান থেকে হচ্ছে স্প্রিং আকারে ওই যে ওখানে পানি পড়তেছে। কিন্তু এই যে এই পানিটা
উৎস হচ্ছে মেবি ওই ফল আমরা যে, তো এর জন্যই হচ্ছে পানির উৎস দেখে এখানে ভেজিটেশনটাও হচ্ছে আর কি, এটা হচ্ছে একটা fact। And এই হচ্ছে লেক সুপিরিয়র ওপাশ থেকে। এদিকটাই হচ্ছে কানাডা যাওয়ার রাস্তা, সোজা উত্তরে চলে গেলে, এবং এদিকটা হচ্ছে সাউথে ইউএস এর ভিতরে উপর দিয়ে। তো মিনেসোটা থেকে উইসকনসিনে আমরা এই লেকটা পার হয়ে যাচ্ছে। ইটস রিয়েলি এ বিগ ব্রিজ, হিউজ ব্রিজ, এবং এরকম ক্রস লেক ব্রিজ কিন্তু খুব বেশি নাই, কারণ লেকটা তো যেহেতু অনেক বড়, সেহেতু এই ব্রিজগুলো সব জায়গায় বানানো হয় না। যেখানে যেখানে আর কি উইথ কম আছে সেখানে এই ব্রিজগুলো করা হয়। এবং এই ব্রিজের আশেপাশে বেশ কিছু মাইনিং কোম্পানি দেখা যাচ্ছে ডানে এবং বামে। এখানে যেহেতু এই এলাকায় আয়রন রিচ অনেক মিনারেলস আছে, তাই এখানকার এই আয়রন মাইনিং এবং আয়রনের ওর এই ইন্ডাস্ট্রিটা অনেক বড়, মাইনিং ইন্ডাস্ট্রিটা অনেক বড়। আমরা কিন্তু এখন লেক সুপিরিয়র উপরে আছি। লেক সুপিরিয়র দিয়ে আমরা এখন পার হয়ে আমরা উইসকনসিন চলে যাচ্ছি। ওই পাশে বাম পাশে দূরত্ব, Welcome to Wisconsin. আর আমরা উইসকনসিন চলে আসলাম।